বন্ধুরা, আজকে একটি অন্যরকম বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বইয়ের নাম কর্ডোফোনের প্রতিধ্বনি। এটি আসলে বিদেশি কবিতার বাংলা অনুবাদ। অনুবাদক গৌরাঙ্গ মহন্ত। ২৫ জন কবির ভাষান্তরিত কবিতা, একথা তিনি বলে দিয়েছেন। আমার বিশেষ আগ্রহ এই বই নিয়ে এ কারণে যে গৌরাঙ্গ মহন্ত বাংলাদেশের বর্তমান সময়ের যারা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন তাদের মধ্যে একজন অগ্রগণ্য অনুবাদক। তিনি নিজে যেমন অসামান্য একজন কবি এবং একই সাথে অনুবাদ করার ফলে যেটি ঘটে, কবি যখন কবিতা অনুবাদ করবেন সেই অনুবাদ অনেক বেশি কাব্যিক হয়ে ওঠে, এটা আপনাদের সকলের জানা। এবং সেই কাব্যিকতার বহিঃপ্রকাশ ডক্টর গৌরাঙ্গ মহন্ত তিনি প্রকাশ করতে পেরেছেন, তার স্বাক্ষর তিনি রাখতে সক্ষম হয়েছেন। এই জন্যই এই বই নিয়ে আমার বেশি আগ্রহ। আরও একটি আগ্রহের কারণ আছে, সেটি হচ্ছে এই বইতে যে কবিদের কবিতা তিনি নিয়েছেন তাদের ভিতরে বাংলাদেশেরও কয়েকজন আছে, এছাড়া আছেন অস্ট্রেলিয়া, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, তুরস্ক, ফিলিস্তিন, উত্তর আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, গ্রিস এবং কানাডা। এই কারণে আমার বিশেষ আগ্রহ। এখন প্রশ্ন, তিনি কানাডার কোন কোন কবির কবিতাকে অন্তর্ভুক্ত করলেন বা নির্বাচন করলেন? কানাডার বর্তমান সময়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুই কবি, অ্যান কারসন এবং মার্গারেট অ্যাটউড, তিনি তাদের কবিতা নিয়েছেন। যদিও তিনি আসলে খুব যে বেশি করে কবিতা নিয়েছেন তা না, প্রত্যেকের দুটি, তিনটি, চারটি করে কবিতা নিয়ে তিনি এই সংকলনটি করেছেন। এছাড়া তিনি আরেকজনের কবিতা নিয়েছেন, তিনি হচ্ছেন চেরন। চেরন কেনেডিয়ান কবি, তিনি শ্রীলঙ্কায় জন্মগ্রহণকারী কেনেডিয়ান কবি। তা তার এই কবিতা যে অনুবাদ, সে অনুবাদ কেমন লাগছে সেটি একটু পড়ে শোনাতে চাই, এবং পড়ে শোনানোর জন্য আমাকে অনুবাদের কাছেই যেতে হবে। প্রথমে আমি যাব, এটি হচ্ছে অ্যান কারসনের কবিতার কাছে। আপনারা জানেন যে অ্যান কারসন, তার নাম কিন্তু গত ২-৩ বছর ধরে বারবার নোবেল কমিটিতে আসছে, যদিও তিনি পাননি এখনো, হয়তো পাবেন অথবা পাবেন না, তা নিয়ে তো কিছু আসে যায় না। তা অ্যান কারসনের খুব বৈশিষ্ট্য হচ্ছে, বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি গ্রিক যে মিথোলজি, গ্রিক যে অতীত, ঐতিহ্য, ইতিহাস, তাকে তার কবিতায় তিনি ভীষণভাবে তিনি আমি কি করব মিশ্রণ ঘটিয়ে দেন। এবং অ্যান কারসনের আরেকটি যেটা মজার বিষয়, যেটি আমার কাছে বেশি আকর্ষণ করে, সেটি হচ্ছে অ্যান কারসন আসলে কোনটি কবিতা লেখেন, কোনটি উপন্যাস, কোনটি অন্য গদ্য, তা কিন্তু আলাদা করে নির্বাচন করা বা আলাদা করে চিহ্নিত করা খুব মাঝে মাঝে খুব কঠিন হয়ে যায়। তার ভেতরে এই ফর্ম ভাঙার যে একটা ব্যাপার, সেটা ভীষণভাবে আছে। অ্যান কারসনের একটা কবিতা আছে, সেই কবিতা অনুবাদ আমরা একটু পড়ি। সমগ্র সংগ্রহের উপর সংক্ষিপ্ত কথা। শৈশব থেকে তিনি তার কাছে পৃথিবীর সমস্ত জিনিসকে
তার শেলফ ও বুককেসে সজ্জিত রেখে সক্ষম হবার স্বপ্ন দেখতেন। তিনি ঘাটতি বিস্মরণ বা এমনকি নিরুদ্দিষ্ট শিল্পকর্মের সম্ভাব্যতাকে অস্বীকার করেন। নীল ত্রিভুজাবলিতে নোয়ার আদেশ প্রবাহিত হলো এবং তার জীবনকে আচ্ছন্ন করে, যেহেতু তার চতুর্দিকে শ্রেণী বিভাজনের নিছক উন্মত্ততা তীব্রতর হলো, তা অন্যের দ্বারা তরঙ্গমালা বলে অভিহিত হলো। অন্যরা তাদের একটি পৃথিবী নিমজ্জিত হলো। এ হচ্ছে অ্যান্কারসনের কবিতার ধরন। এবং অ্যান্কারসন কিন্তু গদ্য কবিতা লিখতে খুব পছন্দ করেন, এবং ঠিক গদ্য কবিতা না, মানে একেবারে গদ্যের মতো করে কবিতা লিখতে পছন্দ করেন। এবং আমাদের অনুবাদক গৌরাঙ্গ মহান্ত, তিনি নিজেও কিন্তু তাই। তিনি আরেকটি কবিতা অনুবাদ করলেন, সেটি হচ্ছে মার্গারেট অ্যাটউডের। আপনারা জানেন যে মার্গারেট অ্যাটউডকে বলা হয় ক্যানাডীয় সাহিত্যের রানী। আমি এই গত 11 বছর ধরে ক্যানাডীয় সাহিত্য পড়তে পড়তে এখন বুঝেছি কেন তিনি ক্যানাডীয় সাহিত্যের অভিভাবক হয়েছেন এই কারণে যে তিনি যে নিজে শুধু সাহিত্য রচনা করেছেন বিপুল পরিমাণে তা নয়। এই মার্গারেট অ্যাটউড হচ্ছেন সেই মানুষ যিনি গত 50টি বছর ধরে, 50-এর বেশি বলবো, যদিও এই ভূমিকাতে 50টি বছর, তিনি কিন্তু ক্যানাডার সাহিত্যকে তিনি লালন পালন করেছেন। তিনি অন্যের লেখা প্রকাশ করেছেন, অন্যকে লিখতে উৎসাহিত করেছেন, অন্যের লেখা নিয়ে তিনি আলোচনা লিখেছেন, অন্যের গ্রন্থকে প্রমোট করতে তিনি ভূমিকা রেখেছেন। এই যে ব্যাপারগুলো, এবং তিনি কেনেডীয় যে ক্যানাডিয়ানা, তার মুখপত্র হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। তার একটি কবিতা ঢেউ একটু পড়ি। ডিনারের সময় তিনি চেয়ারে বসেছিলেন এবং একটি ঢেউ তাকে বিচলিত করে তুলল। সহসা সমস্ত সৈকত একেবারে উধাও হয়ে গেল। 1947 লেক সুপেরিয়র গত বছর। কিন্তু কেবিন, আমি বললাম সেটার কথা, যার ভেতরে ছিল পেঁচা, তুমি কি মনে করতে পারছো না? কিছুই ছিল না পরিত্যক্ত, পালকও না। আমরা ক্ষুদ্রাংশে ছিলাম তার কাছে। তুমি কেন এত বিষণ্ণ? তিনি আমাকে জিজ্ঞেস করলেন হঠাৎ, কোথায় এই বন? কেন আমি এত শীতল? আমাকে বাড়ি নিয়ে চলো। বাইরে প্রতিবেশী বনের ঘাস কাটলেন। সব ঠিক আছে এখানে। আমি বললাম, নেই কোনো ভালুক, খাবার রয়েছে, তুষারপাত হচ্ছে না। না, আমাদের আরো কাঠ প্রয়োজন। তিনি বললেন, শীত আসছে তার নিজস্ব ভঙ্গিতে, দুর্যোগ ঘনাবে। তিনি যে 25 জন কবির কবিতার অনুবাদ করেছেন, তার ভেতরে বাংলাদেশের কবি আছেন। সেই কবির নাম কায়সার হক। আপনাদের অনেকেরই জানা যে কায়সার হক হচ্ছেন ইংরেজি ভাষায় কাব্য রচনায় বাংলাদেশি যারা, তাদের ভেতরে অগ্রগণ্য মানুষ। তিনি কবিতা লেখেন, তিনি সম্পাদনা করেন। মানে বাংলাদেশি মানুষ হিসেবে সম্পাদনার দায়িত্বে যারা অনেক বড় শক্তির পরিচয় দিয়েছেন বিশ্বজুড়ে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, তাদের ভেতরে ফখরুল আলম ছাড়া আরেকজনের নাম, তিনি হচ্ছেন কায়সার হক। কায়সার হকের একটি ইংরেজি কবিতা গৌরাঙ্গ মহান্ত অনুবাদ করেছেন। কবিতার নাম সৃষ্টিতত্ত্ব। আদিকালে না ছিল অস্তিত্ব, না ছিল অনস্তিত্ব, না মহাশূন্য, না নীলিমা দূরবিস্তৃত, না মৃত্যু, না অমরত্ব, না দিবস, না রাত্রি।
বিপত্তিটা কি? না বাতাস না বাত্তা, তথাপি কিছু নিয়েছিল শ্বাস, তাছাড়া আর কিছু না। বিপত্তিটা কি? অন্ধকার আচ্ছাদিত করেছিল অন্ধকারকে। এ সমস্ত ছিল জল, তাপ প্রাণ শক্তিকে করে জাগ্রত। এলো কামনা, মনের প্রথম বীজ, সংঘোষণ করে। কবি সহচরগণ তাদের হৃদয়ে ঘাটাঘাটি করেন এবং অনস্তিত্বের মধ্যে অস্তিত্বের সন্ধান পেয়ে যান। আহা, কি ছিল ঊর্ধ্বে? শক্তি, বীজ, রূপয়িতাগণ। কি ছিল নিম্নে? প্রবর্তনা এবং চাপল্য। প্রকৃতপক্ষে জানে না কিন্তু কেউ এ সমস্ত হতে পারে আত্মসৃষ্ট। উল্লেখ করতে চাই, এই কবিতা, যার বাংলা নাম সৃষ্টিতত্ত্ব, সেটি ঋগ্বেদের নাসদীয় সূক্ত অনুসরণে রচিত। এই যে বই, কর্ডোফোনের প্রতিধ্বনি। আমার অত্যন্ত আনন্দ যে এই বই তিনি অনুবাদক গৌরাঙ্গ মহন্ত দুজন মানুষকে উৎসর্গ করেছেন। সে দুজনের একজন বাংলাদেশের একজন কবি লেখক লিপি নাসরিন, আর একজন আমি সুব্রত কুমার দাস। এই যে আমার মতো সামান্য জনকে তার উৎসর্গপত্রে স্থান দেয়া, সেজন্য বিশিষ্ট অনুবাদক, কবি এবং অধ্যাপক ডক্টর গৌরাঙ্গ মহন্তকে আমার কৃতজ্ঞতা জানাই। তিনি অনেক ভালোবেসে লিখেছিলেন, পৃথিবীর দ্বীপ্রস্বরে নির্মিত যাদের শব্দ তরঙ্গ। গৌরাঙ্গদা অনেক ভালো থাকুন, আর যারা এই ভিডিও দেখলেন তাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা।